আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষক সমাজ ও দেশবাসী, আপনারা জানেন শিক্ষায় বৈষম্য নিরসন, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষক নয় ধর্মশিক্ষক নিয়োগ, হাই স্কুলে হেড মাওলানা সহকারী মৌলভী ছিল, হেড মাওলানা সহকারী নিয়োগ এবং শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বহালের দাবিতে আজকে আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজের সাবেক অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করব মন্তব্য করার বা বক্তব্য রাখার জন্য যে প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষক নেই, হিন্দুরা ধর্মশিক্ষক পড়ায়। হাই স্কুলে হেড মাওলানা ছিল, সহকারী মৌলভী ছিল, হেড মাওলানা নাই। আর শিক্ষায় সর্বস্তরে ধর্মশিক্ষা বহাল করলে শিক্ষা কি সুফল এবং কুফল এবং জাতি কি উপকৃত হবে, এই বিষয়ে প্রফেসর ডক্টর শামসুল আলম, উপাচার্য আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়কে কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রফেসর ডক্টর শামসুল আলম কথা বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার প্রশ্নের মাধ্যমে বুঝতে পারলাম যে বাংলাদেশে যে হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এই বিদ্যালয়গুলিতে ধর্ম শিক্ষক নাই, অথচ ধর্মশিক্ষা বই আছে। তো এটা তো খুবই দুঃখজনক। এবং আপনি জানেন, আমরা সবাই জানি যে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশে ধর্মশিক্ষাই হওয়া দরকার ছিল সবচেয়ে কম্পালসারি সাবজেক্ট, অন্যান্য সাবজেক্ট থাকা দরকার ছিল অপশনাল। মানে আমরা এতভাবে ভুক্তভোগী, এতদিকে নৈতিক অবক্ষয়, এবং নৈতিক অবক্ষয়ের মূল কারণ হলো ধর্মশিক্ষার অভাব। সেটা আমাদের বুঝতে কেন এত সময় লাগছে আমার বুঝে আসে না। মানে পুরো ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট যে সকল অবক্ষয়, সকল অনৈতিক কারণের ঘটনার পেছনে হইল আমাদের ধর্মশিক্ষার অভাব। তা আপনি যেটা বললেন, প্রাইমারি স্কুল তো হলো আমাদের শিক্ষার পাইপলাইন। ওখান দিয়ে বাচ্চারা ঢুকে, তারপরে হাই স্কুলে যায়, তারপরে কলেজে যায়, তারপরে বিশ্ববিদ্যালয়ে যায়, তারপরে কর্মক্ষেত্রে যায়। তো সেখান থেকে যদি আমরা বাচ্চাদেরকে ধর্মটা শেখাতে না পারি, এবং আপনি জানেন যে আরবিতে প্রবাদ আছে যে ছোটবেলায় কিছু শিখিয়ে দেওয়া মানে পাথরের উপরে খোদিত করা, আর বয়সকালে কিছু শেখানো মানে হলো পানির মধ্যে আঁকা, যেটা নিমিশেই মিশে যায়। তো যাই হোক, আসলে ধর্ম শিক্ষার গুরুত্ব বলে তো এই অল্প সময়ে শেষ করা যাবে না। পশ্চিমা দুনিয়ার লোকেরাও কিন্তু এটা বুঝেছে, এবং বুঝেছে বলেই 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ব্রিটিশরা, তখন কিন্তু ইসলামিক স্টাডিজ এবং আরবি প্রতিষ্ঠা করেছিল। মানে তারাও বুঝেছিল যে অঞ্চলের মানুষ মুসলমান, তাদের ধর্ম ইসলাম, তাদেরকে তাদের ধর্মটা শিখাতে হবে। এবং তারা আমাদের মনোগ্রামের উপরে লিখে দিয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এমনি ভাবে আমরা আরো দেখি, সলিমুল্লাহ মুসলিম হলে ওরা মুসলিম দিয়েছিল, কবি নজরুল ইসলাম কলেজে ইসলাম শব্দটি ওরা দিয়েছিল। তার মানে ওরাও বোঝে। এবং আপনি দেখবেন যে আমেরিকায় সংসদ সদস্যরা যখন শপথ নেয়, বুকের মধ্যে বাইবেল ধরে শপথ নেয়। তার মানে প্রত্যেকের ধর্মটাকে গুরুত্ব দেয়, কারণ ধর্মই মানুষকে বিনয়ী করে, ধর্মই মানুষকে শালীন করে, ধর্মই মানুষকে একটা কি বলবো নিয়মের মধ্যে নিয়ে আস। আমরা যতটুকু সততা অবলম্বন করছি, আমি মনে করি এর পিছনে আমাদের ইসলাম বিরাট ভূমিকা রাখছে। তো প্রাইমারি স্কুলে হাজার হাজার প্রাইমারি স্কুল বাংলাদেশ, লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখানে পড়ে, আর অমুসলিম ব্যক্তি ইসলাম শিক্ষা শিখায়। এর দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? আবার অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে আপনি বললেন যে হেড মাওলানা নেই, সহকারী মৌলভী নেই। এটা কেমন কথা? খুবই লজ্জাকর কথা। এবং আমরা এই ধর্মশিক্ষাকে অবহেলা বিভিন্ন সময় দেখেছি, যে ধর্মশিক্ষার ক্লাসগুলো শেষের দিকে দেওয়া হয়, যাতে করে ছেলে মেয়েরা মনোযোগ না দেয়। মানে আমাদের মুসলমান ভাই বোনেরাই যারা হর্তাকর্তা, শিক্ষা প্রশাসনে যারা আছেন, তারাই যেন ব্যাপারগুলো এভাবে সৃষ্টি করছেন, আচ্ছা তারাও মুসলিম। তো যাই হোক, স্ট্যানলি হল পশ্চিমা দার্শনিক শিক্ষা বিজ্ঞানী, তিনি বলেছিলেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর্টস, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর্ট শেখাও, তার মানে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, পড়া, লেখা এবং গণিত, অ্যান্ড লিভ দ্য 4th আর্ট, এবং চতুর্থ একটা আরকে যদি ছেড়ে দাও, আর সেটা হলো রিলিজিয়ন, ইউ উইল গেট দ্য 5th আর্ট, তাহলে তুমি পঞ্চম একটা আর পাবে, আর সেটা হলো রাস্কালিটি।
তার মানে তোমার সন্তানকে তুমি লেখা শেখাবা, পড়া শেখাবা, গণিত শেখাবা, কিন্তু ধর্ম শিক্ষা বাদ দিয়ে দিবা, তাহলে অবশ্যই সেটা গুন্ডা হবে, বদমাশ হবে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা আমাদেরকে গুন্ডা তৈরি করতে সহযোগিতা করছে। এই জন্য আমি রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, আমি নিজেও একটা দায়িত্বে আছি, যে যে যেতটুকু পারেন সম্ভব ধর্ম শিক্ষার ইন্ট্রোডিউস করেন, ধর্ম শিক্ষার গুরুত্ব মানুষকে বোঝান, সন্তানদেরকে ধর্ম শেখান। নাহলে আপনার সন্তানও টিকবে না, পরিবার টিকবে না, সমাজ টিকবে না, রাষ্ট্র টিকবে না। এবং একটা জাতির ভবিষ্যৎ হলো সেই দেশের তরুণ সমাজ। আর তরুণ সমাজের মূল শক্তি হলো তার নৈতিক শক্তি। আর এটা ধর্ম শিক্ষা ছাড়া হবে না। আর বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত একটি দেশ, আমাদের মানুষদেরকে ইসলাম শেখাতে হবে, সর্বপর্যায়ে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এবং আপনি দেখেন মাদ্রাসাগুলিতে মারামারি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই। হ্যাঁ, ভিন্ন মত আছে কিন্তু কোনো মারামারি নাই। এর কারণ হলো ধর্ম শিক্ষা। আবার বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে অহরহ এগুলো লেগে আছে। আমি মনে করি যে সেখানে ধর্ম শিক্ষার অভাবে এগুলো হচ্ছে। তো আমি উদাত্ত আহ্বান জানাবো, বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, যেহেতু একটা বিরাট সংখ্যক শহীদের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এরা মানুষের মনোভাব বুঝবে, এটা মানুষ প্রত্যাশা করে। ধর্ম শিক্ষাকে সকল পর্যায়ে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাতে করে বাস্তবায়ন করা হয়, সে উদাত্ত আহ্বান আমি সরকারকে জানাচ্ছি। শিক্ষা প্রশাসনের সাথে জড়িত যারা, তাদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আপনারা যেহেতু কাজ করছেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, এবং বিশেষ করে আপনি মহাসচিব জনাব অধ্যক্ষ আব্দুর রহমান, বহুদিন ধরে আপনি কাজ করছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপাচার্য মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই দেশে 500 টাকা বেতনে প্রাইমারি শুরু হয়েছে, 500 টাকা বেতনে ইবতেদায়ী শুরু হয়েছে, হাজার হাজার নয় লক্ষাধিক প্রাইমারি জাতীয়করণ হয়েছে, একটি ইবতেদায়ীও জাতীয়করণ করা হয় নাই। আপনি কি সরকারের কাছে দাবি করছেন যে প্রায় ইবতেদায়ী জাতীয়করণ করা হোক? এটা দাবি না করার কোনো কারণ নাই। কারণ পাশাপাশি প্রাইমারি বাচ্চারা যেমন বাংলাদেশের নাগরিক, তাদের মৌলিক অধিকার আছে শিক্ষার সুযোগ পাওয়া, ঠিক ইবতেদায়ীর বাচ্চারাও বাংলাদেশের নাগরিক। বরং তুলনামূলক সমাজে আমি যেটা বললাম, অবক্ষয় কম সৃষ্টি করে মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা। এই জন্য এটা কত বিস্ময়কর কথা, কতটা ভয়াবহ কথা যে হাজার হাজার প্রাইমারি স্কুল সরকারি, হ্যাঁ, অথচ একটি ইবতেদায়ী মাদ্রাসা সরকারি নেই। মানবেতর জীবন যাপন করছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। কোনো ভবন কোনোদিন কোনো মাদ্রাসাকে দেওয়া হয়নি। মানে এগুলো শুনলেই আমাদের মানে মনটা খারাপ হয়ে যায়। তো এই ব্যাপারে সরকার আমি দৃষ্টি আকর্ষণ করছি। উপাচার্য মহোদয়ের কাছে আরেকটা প্রশ্ন, এনসিটিভিতে ইসলামী শিক্ষার 13টা পদ একটিও নাই, এনাম কমিশন করে গেছে। আপনি কি দাবি করছেন সরকারের কাছে যে 13টা পদে ইসলাম শিক্ষার লোক দেওয়া হোক? এর সাথে আরবির আছে, মাদ্রাসা আছে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লালমাটিয়া মহিলা কলেজে এমপি অনার্স বন্ধ করে দিছে, তেজগাঁও কলেজে মাস্টার্স বন্ধ করে দিছে, এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ অনুমোদন দিচ্ছে না। এই ভাইস চ্যান্সেলর গিয়েই বলছিলেন 16 বছরে ইসলামী শিক্ষার অনুমোদন দেয় নাই, আমি দিয়ে দিব, আজ পর্যন্ত একটিও দেন নাই। ওখানে গিয়েও আমরা দাবি জানিয়ে আছি। আপনি কি এনসিটিভিতে ইসলামী শিক্ষার 13টি পদে লোক নিয়োগ, লালমাটিয়া সহ যে সমস্ত কলেজে ইসলামী শিক্ষা অনার্স দেয় না, অনার্স চালু? তৃতীয়ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনার কি আহ্বান ইসলামী শিক্ষা খোলার ব্যাপারে? 3টা প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো যে এনসিটিভি যে ইসলামী শিক্ষার 13টি পদ আছে, একটি পদেও শিক্ষক নাই। অথচ দেশে হাজার হাজার বিসিএস কর্মকর্তা আছে যারা ঢাকায় আসতে চায়, এনসিটিভিতে আসতে চায়। কেন দেওয়া হচ্ছে না, এটাও দুঃখজনক। আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে এনসিটিভিতে যে 13টি পোস্ট আছে ইসলামী শিক্ষা আরবির, এগুলি যাতে অবিলম্বে পূরণ করা হয়। দ্বিতীয় হলো, আপনি লালমাটিয়া কলেজ সহ কয়েকটি কলেজে বললেন যে ইসলামী শিক্ষা অনার্স ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি মনে করবো, এটা আগেও বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে, সরকারের কাছে, যে অবশ্যই আপনারা এই ব্যাপারটিকে মাথায় নেবেন। এবং গত 16 বছরে কোন কলেজকে ইসলামী শিক্ষায় মাস্টার্স এবং অনার্স দেওয়া হয়নি, অথচ সব সাবজেক্টই দেওয়া হয়েছে। এইটার বৈষম্য কিন্তু দূর করতে হবে, নাহলে কিন্তু আবার বিস্ফোরণ হতে পারে। আমার আরেকটি প্রশ্ন ডিসি মহোদয়ের কাছে, আপনার জন্মস্থান ভোলা, ভোলার একটি কলেজ 4 বার আবেদন করছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স খোলার জন্য, আমি নামটি এই মুহূর্তে বলতে পারছি না।
শ্রীকাল কলেজে একজন ইসলামী শিক্ষার লোক 4বার বিজ্ঞপ্তি হয়েছে, নেই কারণ ওই ইসলাম শিক্ষার মধ্যে ইসলাম পাওয়া যায়, এই জন্য পতিত সরকার করেছে। সিদ্ধেশ্বরী কলেজে বন্ধ করেছে, আবার বলছি তেজগাঁও কলেজে মাস্টার্স বন্ধ করেছে, লালমাটিয়ায় অনার্স বন্ধ করেছে। ওই যে শেখ হাসিনার বাড়ির পাশে ডিগ্রি কলেজটি আহমদুল্লাহ সাহেব এবং অধ্যাপক শফিক সাহেবের ওয়াইফ রিটায়ার্ড করার পরে আজ পর্যন্ত ইসলামী শিক্ষায় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। আপনার জাতির কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় কি দাবি, দয়া করে জানাবেন। না, একই দাবি যে যে কলেজগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে গত সরকারের সময়, অবশ্যই এগুলো চালু করতে হবে এবং এটা মানুষের প্রাণের দাবি। এবং আপনি যে কলেজের কথা বললেন, ওই যে ধানমন্ডি 32-এর অপোজিটে শুক্রাবাদ কলেজ, সেখানে ইসলামী শিক্ষা আবার চালু করতে হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এবং প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যারা বঞ্চিত ছিল গত 16 বছরে, সেসব কলেজে যাতে ইসলামী শিক্ষা আবার চালু করা হয়। নাহলে ইসলামী শিক্ষার সাথে যারা যে আচরণ করবে, বিগত দিনে তারা যে অবস্থার মুখোমুখি হয়েছে, দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, পরকালীন কি অবস্থা আছে আল্লাহ ভালো জানেন। আমি মনে করি যে ইসলামী শিক্ষায় যদি অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, এদেরকেও একই পরিণতি বহন করতে হবে। ধন্যবাদ ডিসি মহোদয়কে। খাসিরাত দুনিয়া ওয়াল্লাহ আখেরা একটা শব্দ আছে, যারা ইসলামের সাথে যুগে যুগে গাদ্দারি করেছে তাদের কি অবস্থা হয়েছে দেশবাসী এবং শিক্ষক সমাজ জানেন। আমার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসির কাছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, আমি 5 জন শিক্ষাবিদকে নিয়ে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে দেখা করেছিলাম। তিনি শিক্ষায় বৈষম্য নিরসনে বলছিলেন কিছু দাবি আমরা করেছিলাম, শতভাগ উৎসব ভাতা দাবি করেছিলাম। ওয়াহিদুদ্দিন মাহমুদ 50% বেসরকারিতে উৎসব ভাতা দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে বলেছিলেন যে সরকারি বেসরকারি যে পাহাড় সম বৈষম্য আছে, আমি এটা নিরসনের জন্য চেষ্টা করব। উনি চেষ্টা করেছেন। 8 তারিখে দেখা করেছিলাম, 9 তারিখে 10টা পত্রিকায় সেই নিউজ আছে, ওনাকে দেখাইছি। ওনাকে আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে ধন্যবাদ জানাই। বাকি যে বৈষম্যগুলো আছে সেটা নিরসনের দাবি জানাই। আর ইতোমধ্যে সরকার শাহবাগে এসে একজন উপসচিব ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আমার দাবি ছিল 3টি সরকারি আলিয়া মাদ্রাসা, সাইনবোর্ড সর্বোচ্চ। আমরা বলেছিলাম মুসলিম জাতি ওই সাইনবোর্ড খুলে ফেলবে যদি এখানে লোক নাও দেয়। আল্লাহ শুক্রিয়া, সেই সচিব কারিগরি ও মাধ্যমিক ডক্টর ক্ষমা কবিরকে এবং শিক্ষা উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টাকে ইতিমধ্যে আলিয়া মাদ্রাসায় 22 জনকে পদায়ন করেছে, সিলেটে 2 জনকে দিয়েছে। আমার দাবি আপনার মাধ্যমে আপনাকে প্রশ্ন, যে এই যে আলিয়া মাদ্রাসাগুলোতে অনার্স আছে, শিক্ষক নেই, এখানে শিক্ষক দরকার, এই ব্যাপারে সরকার কাছে আপনার কি দাবি? দাবিটা তো আপনি উল্লেখ করেছেন, এটা আমিও সমভাবে দাবি করছি যে আলিয়া মাদ্রাসাগুলোতে অনার্স আছে, মাস্টার্স আছে, কিন্তু শিক্ষক নেই। এটা আমার জ্ঞাত আছে, আমার জানা আছে। এটা দুঃখজনক যে ছেলেমেয়েরা পড়ছে অথচ তারা শিক্ষক পাচ্ছে না, রেগুলার ক্লাস হচ্ছে না। এই ব্যাপারে সরকার ইচ্ছে করলেই শিক্ষক দিতে পারে। বিসিএস থেকে সরকারি 3টি আলিয়া মাদ্রাসা আছে বাংলাদেশে, ঢাকা আলিয়া মাদ্রাসা, সিলেট আলিয়া মাদ্রাসা, বগুড়া মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা। তো এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে এখানে শিক্ষক দেওয়া হয়। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন, ছোটবেলা আপনিও পড়েছেন, আমিও পড়েছি, কারি সাহেব ছিল মাদ্রাসাগুলোতে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় মোহাম্মদুল্লাহ স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি, কারি পদ না থাকলে কেরাত কে পড়াইবে, কোরআন কে পড়াইবে? কোরআনই তো আমাদের আসল। মাদ্রাসাগুলোতে কারি পদ নেই। আপনার মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ, এই কারি পদ সৃষ্টি করে সন্তানদেরকে কেরাত পড়ার সহযোগিতা করবেন কি? না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। কারণ কোরআন শিখতে হবে, বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে। কোরআন না শিখলে ইসলামের তো কিছুই শেখা হবে না। আর কোরআন শেখানোর জন্য কারি দরকার, যেটা আমরা ছোটবেলায় শিখেছি, মাদ্রাসাগুলোতে কারি ছিল এবং গুরুত্ব দিয়ে আমাদেরকে শাসন করিয়ে পড়ানো হয়েছে। এটার এখন প্রত্যেকটা মাদ্রাসায় কারি দেওয়ার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর শামসুল আলমকে। প্রিয় দেশবাসী,
প্রিয় দেশবাসী, শিক্ষক সমাজ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষার সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা বোর্ড, সকল বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। উচ্চ মাধ্যমিকে অনেক কলেজে ইসলামী শিক্ষা নাই। আমি ইসলামী শিক্ষা খোলার দাবি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।